আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং 14 দলের প্রশ্নের সমাধানে আসতে হবে যে তারা রাজনীতি করতে পারবে কিনা, তারা নির্বাচন করতে পারবে কিনা, কি পদ্ধতিতে তাদেরকে রাজনীতি এবং নির্বাচন থেকে আমরা বাইরে রাখবো। যেই কারণে আজকে আওয়ামী লীগকে আপাতত নিষিদ্ধ করা হয়েছে, ঠিক সেই কারণে জাতীয় পার্টিকে কেন সকল মঞ্চে অভিনয় করবার সুযোগ দেওয়া হচ্ছে। তার অফিস খোলা, সে প্রেস ক্লাবে মিটিং করে, সে ইফতার বিতরণ করে, অ্যাজ ইফ সে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। জাতীয় পার্টি কিন্তু এরকম একটা দল যে সে ভাবখানা এরকম যে সেই তার নেতৃত্বে আসলে গণ অভ্যুত্থান হয়েছে, তার নেতৃত্বে এনসিপির ছেলেপেলেরা সব নামছে, এমন একটা ভাব তাদের এখন। এই গণ অভ্যুত্থানের যে চৌকস ভিলেন, এই হুমায়ুন ফরিদী মার্কা রাজনৈতিক দলের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারতেছি না কেন আমরা? এই ভিলেনের কি হবে? কারণ সেই তো ঐতিহাসিকভাবে বাংলাদেশকে আওয়ামী লীগের এবং দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করেছে দশকের পর বছর ধরে। অতএব সেই প্রশ্নটাও পিয়ারের আলোচনা যখন আসবে তখন আমাদের এই আলোচনাটা করতে হবে। থার্ড হচ্ছে, ইতিমধ্যে অনেক রাজনৈতিক দল কিন্তু এজেন্ডাভুক্ত করে ঐকমত্য কমিশনে এটা আলোচনা করতে চাচ্ছে যে নিম্ন পক্ষ অথবা একমাত্র পক্ষে ভোটের পদ্ধতি কি হবে, এটা তারা আলোচনা করতে চায়। এবং আমরাও ইনফরমালি কমিশনের সকল সদস্যকে বিভিন্ন বিষয়ে জানিয়েছি নিম্ন পক্ষে আসন কিভাবে সিলেক্টেড হবে, ভোট কিভাবে হবে, পুলিশ সংস্কার, জনপ্রশাসন সংস্কার, এগুলো নিয়ে আমাদের সিরিয়াস এখানে আলোচনা হতে হবে। এখন আজকে যে প্রস্তাবনা দিয়েছে, আমাদের প্রস্তাবনাটা হচ্ছে আমাদের দলের পক্ষ থেকে আমরা বলেছি যেহেতু আমরা একটা সংসদ চাই, একটা কক্ষ চাই, 300 আসন সংরক্ষিত আসন 50-এর জায়গায় আমরা 100 প্রস্তাব করেছি। এবং এই সংরক্ষিত 100 আসনটা শুধু মহিলাদের জন্য থাকবে, এখানে মহিলারা সবচেয়ে অগ্রাধিকারে থাকবে। কিন্তু বাংলাদেশের নাগরিক সমাজ, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তারপরে হচ্ছে প্রতিবন্ধী, পাহাড়ি জনগোষ্ঠী, সাঁওতাল, হরিজন, উর্দুভাষী জনগোষ্ঠী যারা আছেন, সকল জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব হচ্ছে এই 100 আসনের মধ্যে থাকছে। এটা বলবার কারণ হচ্ছে এটা যে আমরা বোধ করছি যদি দুইটা সংসদ এই সংরক্ষিত 100 আসনটাকে ফাংশনাল করতে পারে, যেন এই 100 সদস্যকে সকল রাজনৈতিক দল অত্যন্ত যোগ্যতা এবং বিবেচনার ভিত্তিতে নিয়েছে, তখন এই 100 আসনটাকে আমরা আলাদা করে উচ্চকক্ষ করে তুলতে পারবো। কিন্তু কার্যকর না করে আমার খাইসলত বদলাইছে কিনা এটা না দেখাই শুরুতেই উচ্চকক্ষে যাওয়ার আমরা এই জন্য বিরোধী। এবং শুধু নারী না, তখন এই সংরক্ষিত আসনের ভিতরে সমাজের সকল শ্রেণী পেশার লোকজনকে অ্যাকোমোডেট করার সুযোগ আছে। তাহলে বাকি 300 আসনের নির্বাচনটা কি হবে? সেখানে আমাদের প্রস্তাবনা হচ্ছে যে যেহেতু গত শতাব্দী থেকে 100 বছরের বেশি সময় ধরে আমরা একটা নির্ধারিত পদ্ধতিতে ভোট চর্চা করে এসেছি, সাডেনলি 360 ডিগ্রি প্রসেস চেঞ্জ করাটা এটা সুন্নাতের খেলাফ। এখানে অনেক ওলামায়ে কেরামরা আছেন, মদ যখন হারাম করা হয়েছে আল্লাহ তাআলা চাইলে, ওনার এখতিয়ারও আছে, ক্ষমতাও ছিল, এবং মদিনার মুসলমানদের ইমানদারিতাও শক্ত ছিল, তারপরও আল্লাহ তাআলা এই প্রসেসটা ফলো করেন নাই। উনি 3 ধাপে মদ হারাম করছেন। অতএব গ্র্যাজুয়াল প্রসেসটা আমাদেরকে ফলো করতে হবে যে আমরা শতভাগ এক বৈঠকে এক সময়, তার কারেন্টলি পয়েন্ট আউট করেছেন, পিয়ারে চলে গেলে যেটা হবে একটা কমপ্লিট ক্যাওয়াস হবে ইন এ টাইম যেখানে রাষ্ট্র একটা ভালো নির্বাচন করতে ভুলে গেছে। আমাদের দেশে 2001-এর পর কিন্তু কোনো নির্বাচন হয় নাই। 2008-এ একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে দিল্লি এবং আওয়ামী লীগ মিলে, এখানে সুশীল সামরিক বেসামরিকরা মিলে, বুদ্ধিজীবীরা মিলে। 2014-তে একতরফা হয়েছে, 18-তে রাতের বেলা হয়েছে, 24-এ দামি হয়েছে। আমার রাষ্ট্র তো নির্বাচন করতেই ভুলে গেছে। যেই নির্বাচনের সাথে আমি 100 বছর থেকে পরিচিত, সেই নির্বাচনটা ওই রাষ্ট্রগত 25 বছরে করে নাই। তাহলে সেই রাষ্ট্রটা একটা নতুন পদ্ধতিতে, নতুন কাঠামোতে, শতভাগ নতুন মানসিকতা, জনগণকে মোটিভেট করে, কালচারাল শিফট, লট অফ থিংস ইনভলভ এটার সাথে, এটা আমরা অভ্যস্ত হইতে পারবো না। তাই ইন প্রিন্সিপাল আমরা ওইখানে যেতে চাই, কিন্তু আমরা ওই যে আল্লাহ তাআলার সুন্নাত মোতাবেক একটা গ্র্যাজুয়াল প্রসেসে যেতে চাই। যাই জন্য আমরা প্রস্তাব করেছি 300 আসনের মধ্যে 200 আসন বিদ্যমান পদ্ধতিতে থাকুক। 100 আসনে আমরা আপাতত এই নির্বাচনে ঐক্যমতের ভিত্তিতে পিয়ারে যেতে পারি কিনা, এটা আমরা প্রস্তাব করেছি, একটা মিক্স সিস্টেম। আপাতত এই প্রসেসটা শুরু করি, আমরা দেখি যে 100 আসনে জনগণ কিভাবে রিয়াক্ট করে, ভোটাররা কিভাবে ভোট দেয়, দলগুলো কাদেরকে মনোনয়ন দিচ্ছে, লেনদেন হচ্ছে কিনা, খাইসলত বদলাচ্ছে কিনা, তাহলে পিয়ারটা ফাংশনাল হচ্ছে কিনা, জনগণ অভ্যস্ত হচ্ছে কিনা। দেখা গেল যে নির্বাচন পর টোটাল ক্যাওস হয়ে গেছে, তখন আমরা রাজনৈতিক দলগুলো আবার রিভিউ করতে হবে যে না, পিয়ার জনগণ এখনো ইউজ টু হইতে পারছে না, সময় নিতে হবে। তাহলে সিট কমায় তুলবো, 100 থেকে 50 নিয়ে আসবো।
আবার ট্রেনিং, কোথায় কোথায় ঘাটতি আছে, চ্যালেঞ্জ আছে, সেগুলো মোকাবেলা করতে হবে। একটা গণতান্ত্রিক সমাজের বৈশিষ্ট্য হচ্ছে সে প্রতিনিয়ত একটা নতুন জিনিসকে ট্রায়াল করবে, দেখবে ভালো হচ্ছে কিনা, জনগণ এটাকে নিতে পারছে কিনা, জনগণের যে আকাঙ্ক্ষা আছে সেগুলো প্রতিফলিত হচ্ছে কিনা, আমরা কালেকটিভলি জাতি এবং রাষ্ট্র এখান থেকে বেনিফিটেড হচ্ছে কিনা। যদি হই তাহলে এটা এক্সটেন্ড করবে, যদি না হই তাহলে আপাতত এটা পিছিয়ে আসতে হবে এবং চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করতে হবে। তাই হচ্ছে আমরা মিক্স সিস্টেম চাচ্ছি। মিক্স সিস্টেমের আরেকটা বেনিফিট হচ্ছে বিএনপি একটা বড় রাজনৈতিক দল, তাকে আমি যত অপছন্দ করি, তার সাথে আমার যত দ্বিমত থাকুক, এটা হচ্ছে একটা বটম লাইন, ফ্যাক্ট। এবং বিএনপি কে যদি আপনি অনবোর্ড না করেন কোন রিফর্ম, আপাতত আপনি কার্যকর করতে পারবেন না। অতএব সেই জায়গাতে যদি আমরা একটা বিগ সিস্টেমে যাই, বিএনপির সাথে এটা নেগোসিয়েট করবার সুযোগ আছে। 200 আসনে তো বিদ্যমান পদ্ধতিতে হবে, আপনি 200 আসন থেকে তো হয়তো 160-70 সিট পেয়ে যাবেন, কিন্তু সরকারও গঠিত হয়ে যাচ্ছে, হাই পার্লামেন্ট হওয়ার সম্ভাবনা হচ্ছে না, এবং আপনারা ক্ষমতায় আসবেন। এবং বাকি আসনে যেটা আছে, বাকিরা সবাই রিপ্রেজেন্টেশন মোতাবেক সেখানে পার্লামেন্টে যাবে। তাহলে মিক্স সিস্টেমে যেটা হচ্ছে যে সবাই, সকল ক্রিয়াশীল কার্যকর রাজনৈতিক দল বাংলাদেশে সংসদে প্রতিনিধিত্ব করতে পারবে এবং সেখানে কোনো ভোট নষ্ট হবে না। এবং 2টা ভোটের কথা এখানে আসছে এমএমআরপির ব্যাপারে, এবং আমরাও একই জিনিস প্রস্তাব করেছি যে প্রত্যেক নাগরিক সেই 200 আসনে হোক আর 100 আসনে হোক 2টা ব্যালটে ভোট দেবে। একটা হচ্ছে যেখানে যেখানে প্রার্থী আছে প্রার্থীকে একটা ভোট দেবে, দলকে একটা ভোট দেবে। যেই প্রার্থী নির্বাচিত হয়ে গেল সেই দলের প্রার্থী ওই ভোটটাতে রিপ্রেজেন্টেশন হয়ে গেল, কিন্তু যেগুলো ভোটগুলো হেরে গেল, যে ভোটটা কাজে লাগলো না, সেই ভোটগুলো কিন্তু পিয়ারে যোগ হয়ে গেল। তাহলে আলটিমেটলি রাষ্ট্রের কোনো ভোট নষ্ট হচ্ছে না। একটা এক্সাম্পল দিয়ে দিই, যেমন ধরেন সেগুনবাগিচা আসন, একটা দল 10,000 ভোট পাইল, আর একটা দল হচ্ছে 7,000 ভোট পাইল, আর একটা দল হলো 5,000 ভোট পাইল। তাহলে সংসদে বিদ্যমান পদ্ধতিতে 10,000 ভোট যিনি পেয়েছেন তিনি সংসদে চলে গেলেন, কিন্তু বাকিদের 7,000 এবং 5,000 ভোট তথাকথিত ভাষায় নষ্ট হয়ে গেল 12,000 ভোট বর্তমান পদ্ধতিতে। আমরা বলছি এই 12,000 ভোট নষ্ট দিতে পারবে না, এটা যার যার দলের প্যারালাল ভোটের মাধ্যমে এটা ওখানে যোগ হয়ে যাবে, পিআর এর রেশিওতে যোগ হবে। তাহলে বাংলাদেশের 200 আসনেও যেই যেই আসনে প্রার্থীরা জিতছেন না, ওই ভোটগুলো পিআর এ যোগ হচ্ছে, 100 আসনের ভোটগুলো তো রয়েই গেল। এবং এই 100 আসনটা কিভাবে সিলেক্ট করবেন? লটারি ভিত্তিতে করতে পারেন, একদম র্যান্ডম, আমরা কেউ জানি না, একদম সুন্নতি পদ্ধতি, সকল ওলামায়েরা একমত হবেন। একের অধিক বিষয় যখন আসবে আপনি লটারি করে দেবেন। দ্বিতীয়ত হচ্ছে আলোচনার ভিত্তিতে ঠিক করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে বিভাগ, শহর, গ্রাম, কোন জায়গাতে আপনি এই নতুন সিস্টেমটা মানুষ আয়ত্ত করতে পারবে সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, সচেতনতা, জিওগ্রাফি, ভূগোল টুগোল মিলায় সব মিলায় বিবেচনা করতে পারবেন। আরেকটা হলো ঘূর্ণায়মান পদ্ধতি, 2026 সালে এই 100 আসনে হবে, 2031 সালে পরের 100 আসনে হবে, 2036 সালে পরের 100 আসনে হবে। এইভাবে এই সিস্টেমটা ঘুরতে থাকবে, এরকম একটা পদ্ধতি হতে পারে। সেই পদ্ধতিতে আমরা সবাই মিলে যেটা একমত হবো সেইভাবে আমরা একমত হতে পারি। তো বটম লাইন হচ্ছে কোনো না কোনো ফর্মে পিআর বাংলাদেশে আসলে ইন্ট্রোডিউস করতে হবে, কারণ পৃথিবীর বহু দেশ গণতন্ত্র চর্চা করতে করতে একটা পর্যায়ে এসেই তারা এই পিআরটা ইন্ট্রোডিউস করেছে, কারণ তারা ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেম, তারা ওয়েস্টমিনস্টার মডেল তো 100 বছর প্র্যাকটিস করেছে। জার্মানিতে ডেমোক্রেসি তো নতুন আসে নাই, নিউজিল্যান্ডে অথবা অস্ট্রেলিয়াতে ডেমোক্রেসি তো নতুন আসে নাই। তো এই পুরাতন ডেমোক্রেসি রাষ্ট্রগুলো কেন পিআরে আসছে, এটা রেশনাল হচ্ছে প্রত্যেক নাগরিকের মতামতটা গুরুত্বপূর্ণ। যিনি হাঁটছেন, যিনি সংখ্যালঘু, যিনি অল্প শিক্ষিত, যিনি গ্রামে থাকেন, কারো মতই কম গুরুত্বপূর্ণ না। সবাইকে ধন্যবাদ, সালাম আলাইকুম। মিক্স পদ্ধতি হচ্ছে যে কিছু আসন গতানুগতিক নিয়মে নির্বাচিত হবে আর বাকি আসনগুলো পিআর এর সিস্টেমে বর্ণনা করা হবে। নিউজিল্যান্ড এটা আছে, ইন্দোনেশিয়া এটা আছে, জাপান এটা আছে, সাউথ কোরিয়া এটা আছে, ফিলিপিনে আছে, থাইল্যান্ড আছে, আমাদের এই এলাকাগুলোতে। আর ইউরোপের অনেক দেশে, একমাত্র ফ্রান্স এবং ইয়ে ছাড়া, গ্রেট ব্রিটেন ছাড়া প্রায় সব দেশেই পিআর পদ্ধতি চালু আছে, মনে রাখতে হবে আমাদেরকে। একটা হচ্ছে একদম এম পদ্ধতি, প্যারালাল পদ্ধতি বলা হয়, অর্থাৎ কিছু আসন হবে ডাইরেক্ট ভোটে হবে আর কিছু আসন বলতে হবে, এবং এটা আমাদের জাপান সহ প্রায় এশিয়ার দেশগুলো চালু আছে। এটা আমার শ্রীলঙ্কা চালু আছে, নেপাল, শ্রীলঙ্কা হচ্ছে পিওর পদ্ধতি, নেপালে হচ্ছে মিক্সড পদ্ধতি। এই জন্য এশিয়ার দেশগুলোতে, আফ্রিকার দেশগুলোতে এবং ইউরোপের দেশগুলো, দক্ষিণ আমেরিকার দেশগুলোতে
অধিকাংশ দেশেই কিন্তু পেয়ার পদ্ধতির বিভিন্ন ভাষণ চালু। তারা বলছেন যে পেয়ার পদ্ধতি আমি বুঝি না, জানি না, তাই এটা তার অজ্ঞতা, না জানার চেষ্টার ফল। এটা সিস্টেমের কোনো দোষ নয়, কারণ সিস্টেমে পৃথিবীর বেশিরভাগ দেশে এই সিস্টেম চালু আছে, কিন্তু মনে রাখতে হবে আমাদের দেশে মানুষ বোঝে না, এক কথা সত্য কথা, যেহেতু আমরা চালু না, এটা বুঝতে কি করে, চালু করলে তো মানুষ বুঝবে এটা। এই জন্য এই দেশের অবস্থা বিবেচনা করে যেটা আমাদের মনে হয় একদম পিওরটা চালু করা হয়তো এই মুহূর্তে কষ্ট হয়ে যাবে, এবং এই চালু করলে পরে যে সমস্ত খারাপ দিক বলা হচ্ছে বা সমালোচনা আছে এগুলো হচ্ছে দেখা যেতে পারে। এই জন্য আমি মনে করি নিউজিল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ফিলিপিন এবং নেপালের যে সিস্টেম চালু আছে এটা চালু করা আমাদের যে প্রয়োজনটা আছে। MMP, মিক্সড মেম্বার প্রফেশনাল, অর্থাৎ কিছু মেম্বার হবে সাধারণ নিয়মে হবে। যদি ধরে 300 জন আমাদের দেশে আছে, 300 জনের মধ্যে আমাকে পদে প্রস্তাব করেছেন 200 সিট স্বাভাবিক নিয়মে হবে, 100 সিট হবে মানে পেয়ার পদ্ধতিতে, যে কোনো পার্সেন্টেজ হোক না। জাপানে কিন্তু সিস্টেম আছে, কিছু আপনার পেয়ার পদ্ধতিতে হয় আর কিছু হচ্ছে সাধারণ পদ্ধতিতে হয়। কোরিয়াতে একই সিস্টেম চালু আছে। কাজেটা কোনো ফলাফল সব দেশে কম বেশি ভালো আসছে, কিছু মন্দ আসছে। মন্দ আসতে পরে পরের সময় চেষ্টা করে আর রিফর্ম আর একটু ব্যবস্থা করার জন্য আরেকটা ব্যবস্থা করা হয় MMP-তে, যে আঞ্চলিক কোনো যদি বৈষম্য থাকে বা প্রতিনিধিত্ব পাওয়া যাচ্ছে, আমাদের ফিল্ড্রেক্সের প্রতিনিধি অনেক সময় পাওয়া যায় না, এখানে দেখা যাচ্ছে বাঙালি একজন প্রতিনিধি হয়ে যাচ্ছে। আমরা চাচ্ছি যে হিলড্রেক্সের প্রতিনিধি থাকুক, পেয়ার পদ্ধতি সহজে ঢুকানো যায়, এটা নারীদেরকে সহজে ঢুকানো সম্ভব। এটা এই যে আজকে প্রস্তাব করা হয়েছে 100 নারী নিতে হবে, এটা কিভাবে নেবেন আপনি? ইলেকশন করে তো এক পুরুষ ইলেকশন করতে 1 আসনে, নারীকে 3 আসনে ইলেকশন করতে হবে, এটা তো বাস্তব হতে পারে না। এই জন্য আমরা মনে করি পেয়ার পদ্ধতি নারী ঠিক করা হয় তাহলে অতি সহজে এটা সমাধান করা সম্ভব, অথবা পিছিয়ে পড়া মানুষকে সমাধান করা সম্ভব। এই সমস্ত ব্যবস্থার মাধ্যমে, পেয়ারের মাধ্যমে এগুলো সম্ভব। কিন্তু এই জন্য যে পদ্ধতি আমাদের জন্য কার্যকর হবে এ নিয়ে আমরা একাডেমি আলোচনা করতে পারি। আলোচনা করার পরে আমরা একমত হই যে এই সিস্টেম আমরা চালু করবো এখানে। তা আমার যেটা মনে হচ্ছে যে পিওরটা এই দেশে চালু করা বেশ কঠিন হয়ে যেতে পারে আর কি, বিরোধিতা বেশি আসবে। যদি আমরা মিক্স চালু করি, যে ফর্মই চালু করি এটা, তখন আমাদের পক্ষে এটা একটু গ্রহণযোগ্যতা বাড়বে। বিশেষ করে ভোটারদেরকে বড় পেয়ারের বড় সমস্যা হচ্ছে যে ভোটারদেরকে বলা হবে আপনি তো তাকে এমপি মানে চিনেন না, জানেন না, আপনি তাকে কাকে ভোট দিচ্ছেন আপনি, এটাকে সমস্যা। কিন্তু